সাদা পোশাকের দুই বোন, রোমানিয়ার সেই পরিত্যক্ত বাড়ির ঘটনা। কয়েক বছর আগে ইউরোপের একটা পুরনো লোককথা নিয়ে কাজ করতে গিয়ে একটা ঘটনার কথা জানতে পারি। ঘটনাটা নাকি রোমানিয়ার উত্তর পশ্চিমের একটা ছোট শহরের বাইরে। জায়গাটার নাম স্থানীয়রা এখনো মুখে আনতে চায় না। গুগল ম্যাপে জায়গাটা আছে, কিন্তু রাতে কেউ যায় না। সেখানে একটা ভাঙা বাড়ি আছে। বাড়িটা একসময় এক ধনী পরিবারের ছিল। এখন শুধু দেয়াল আছে, ভাঙা সিঁড়ি আছে, আর অদ্ভুত নীরবতা। ঘাটা প্রথমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল একটা ছবির জন্য। ঠিক এমন একটা ছবি। সাদা পোশাক পরা দুই মেয়ে, একজন সামনে, একজন পিছনে। দুজনের চোখ প্রায় বন্ধ। কেউ বলেছিল এটা এডিট, কেউ বলেছিল ফটোশুট। কিন্তু যারা ওই ছবি তুলেছিল তাদের কথাটা সবচেয়ে অদ্ভুত ছিল। কারণ তারা বলেছিল ওই সময় সেখানে একজনই দাঁড়িয়েছিল। ঘটনাটা 2019 সালের শরৎকালের। তিনজন বন্ধু শহর থেকে বেরিয়েছিল পুরনো জায়গার ছবি তুলতে। তাদের মধ্যে একজন নিয়মিত ভাঙা বাড়ির ছবি তুলত, অন্যজন ভিডিও করত, তৃতীয়জন শুধু ঘুরতে গিয়েছিল। ওরা দুপুরের দিকে জায়গাটায় পৌঁছায়। সবকিছু একদম সাধারণ ছিল। ভাঙা দেয়াল, পুরনো ইট, ভেজা গন্ধ। ভিতরে ঢুকে কয়েকটা ছবি তোলে। প্রথম ঘন্টা পর্যন্ত কিছুই হয়নি। তারপর তাদের একজন লক্ষ্য করে বাড়ির ভেতরে খুব ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। বাইরে তখনও রোদ ছিল, কিন্তু একটা ঘরে ঢুকলেই যেন তাপমাত্রা হঠাৎ কমে যাচ্ছিল। প্রথমে ওরা হাসাহাসি করেছিল। পুরনো বাড়ি, স্বাভাবিক। কিন্তু তারপর একটা ঘটনা হয়। ভিডিও করতে করতে একজন হঠাৎ বলে, বাকিরা তাকায়, কেউ নেই। কিন্তু ভিডিওতে কয়েক সেকেন্ডের জন্য সাদা রঙের কিছু নড়তে দেখা যায়। ওই বিষয়টা আর গুরুত্ব দেয়নি। বিকেলের দিকে তারা বাড়ির পিছনের অংশে যায়। সেখানে ভাঙা সিঁড়ি আর আধা ভেঙে পড়া দেয়াল ছিল। একজন ক্যামেরা সেট করে কয়েকটা ফ্রেম নেয়। একটা ছবিতে সবাই চুপ হয়ে যায়। ছবিতে দেখা যায় সামনে একজন মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা পোশাক, চোখ নিচু, লম্বা চুল। আর তার কয়েক ধাপ পেছনে একই রকম আরেকজন, একই পোশাক, একই চুল, একই ভঙ্গি। ছবিটা দেখে সবাই প্রথমে ভেবেছিল ডাবল এক্সপোজার, ক্যামেরার সমস্যা। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই সময় সেখানে কোনো মানুষ ছিল না। ওরা আবার জায়গাটা দেখে, কেউ নেই। ক্যামেরা আবার পরীক্ষা করে, কোনো ত্রুটি পাওয়া যায় না। তখনও ব্যাপারটা নিয়ে খুব ভয় পায়নি। কিন্তু আসল ঘটনা শুরু হয় ফেরার পথে। গাড়িতে ওঠার পর ভিডিওগুলো দেখতে গিয়ে তারা একটা অদ্ভুত জিনিস দেখে। যে ভিডিওতে বাড়ির সিঁড়ি দেখা যাচ্ছিল, সাদা পোশাক ধীরে ধীরে নামছে, তারপর ফ্রেমের বাইরে চলে যায়। কিন্তু ভিডিও যিনি করছিলেন তিনি বলেছিলেন সেই সময় ওইদিকে কেউ ছিল না। আরও অদ্ভুত ছিল একটা শব্দ। ভিডিওর এক জায়গায় খুব নিচু স্বরে যেন কেউ কিছু বলছে। অনেকে পরে শব্দটা পরিষ্কার করার চেষ্টা করেছিল, কারণ এলাকার বয়স্ক কিছু মানুষ নাকি আগে থেকেই একটা গল্প বলত। অনেক বছর আগে ওই বাড়িতে দুই বোন থাকত। দুজন সবসময় একরকম পোশাক পরত, একসঙ্গে হাঁটত, একসঙ্গে কথা বলত। গ্রামের মানুষ তাদের ডাকত দ্য সাইলেন্ট সিস্টার্স, কারণ কেউ কখনো তাদের জোরে কথা বলতে শোনেনি, শুধু পাশাপাশি হাঁটতে দেখেছে। তারপর এক শীতের রাতে আগুন লাগে বাড়িতে। কেউ নিশ্চিত না কি হয়েছিল। পরিবারের সবাই বেঁচে যায়, শুধু দুই বোনকে পাওয়া যায়নি, যেন তারা কখনো ছিলই না। এখানেই গল্প শেষ হতে পারত, কিন্তু আরও কিছু হয়। ছবিটা ভাইরাল হওয়ার প্রায় 2 সপ্তাহ পরে ছবিটা যিনি তুলেছিলেন তিনি নাকি আবার সেই জায়গায় যান, এবার একা। কারণ তিনি প্রমাণ করতে চেয়েছিলেন আগেরটা ভুল। তিনি লাইভ শুরু করেন।
প্রথম কয়েক মিনিট সব স্বাভাবিক। তারপর তিনি বাড়ির ভেতরে ঢোকেন। দর্শক বাড়তে থাকে। একসময় তিনি বলেন, আজ আমি দেখিয়ে দেব এখানে কিছু নেই। তিনি ক্যামেরা ঘোরাতে ঘোরাতে পিছনের সিঁড়ির দিকে যান। হঠাৎ থেমে যান। কিছুক্ষণ চুপ। তারপর বলেন, এখানে আগে এই দরজাটা ছিল। দর্শকরা কিছু বুঝতে পারে না। ভিডিও কাঁপতে থাকে। তিনি কয়েক কদম এগিয়ে যান। তারপর নিচু গলায় বলেন, কে? লাইভ হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে তিনি ফিরে এসেছিলেন। সুস্থ ছিলেন। কিন্তু ওই ঘটনার পরে নাকি কখনো সেই ভিডিও নিয়ে কথা বলেননি। তার অ্যাকাউন্ট থেকেও সব মুছে যায়। এখনো মাঝে মাঝে সেই ছবিটা আবার ফিরে আসে। নতুন অ্যাকাউন্ট, নতুন ক্যাপশন, নতুন গল্প। কিন্তু একটা বিষয় প্রায় সব সংস্করণেই একই থাকে। ছবিটা প্রথমে সবাই একজনকে দেখে, তারপর দ্বিতীয়জনকে, আর তারপর কিছু মানুষ বলে তারা নাকি তৃতীয় কাউকে দেখতে শুরু করেছে, যদিও ছবিতে তেমন কিছু দেখা যায় না। এটা কি ক্যামেরার বিভ্রম, পুরনো বাড়ির আলো ছায়া, নাকি মানুষের মস্তিষ্ক নিজের মতো গল্প তৈরি করে নেয়? নিশ্চিত উত্তর নেই। কিন্তু স্থানীয়দের একটা কথা এখনো ঘুরে বেড়ায়, যদি কখনো ওদের একজনকে দেখো, দাঁড়িয়ে থেকো না, কারণ দ্বিতীয়জন সবসময় পেছনে থাকে। লোকেশন অনুপ্রাণিত উত্তর পশ্চিম রোমানিয়ার একটি পরিত্যক্ত গ্রামীণ বাড়ির লোককথা অবলম্বনে নির্মিত কল্পগল্প। বাস্তব ঘটনার দাবি নয়। কমেন্ট প্রশ্ন। বারান্দায় কিছু একটা হাঁটছে। সেদিন বিকেলে ট্রেনেই আমরা ঢাকা রওনা দিলাম। অরুণ সকাল থেকেই মন গম্ভীর করে রেখেছে, আমার সাথে কোনো কথা বলছে না। অরুণ এমনিতে হাসি খুশি থাকে। এমন গম্ভীর মুখ তাকে কখনো দেখিনি। আমি অনেকবার তাকে জিজ্ঞাসা করেছি, সে একবারও উত্তর দেয়নি। রাত তখন ৮টা কি ৯টা। আমি আর অরুণ ট্রেনের করিডোরের সামনে বসেছি। ট্রেনের কামরাটা অপেক্ষাকৃত নির্জন। ট্রেনের সকল বাতি আগে থেকেই নিভানো। পাশের জানালা খোলা। জানালা দিয়ে শীতল হাওয়া ঢুকছে। চাঁদের আলো খানিকটা এসে পড়েছে অরুণের মুখে। আর এতেই আমি তাকে আবছা ভাবে দেখছি। এ অদ্ভুত পরিবেশে অরুণ আমার দিকে ফিরে আচমকা বলল, আচ্ছা শহীদ, তুই আত্মায় বিশ্বাস করিস? আলো ছায়াময় সেই নির্জন ট্রেনের কামরায় এমন প্রশ্ন শুনে শিউরে উঠে বলি, না, আমি বিশ্বাস করি না। হঠাৎ এ প্রশ্ন করলি যে? অরুণ কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবতে লাগল। তাহলে শোনো, তোকে একটা ঘটনা বলি। অনেক দিন আগে মধুপুর গ্রামে দুজন মানুষ মারা যায়। একজনকে মসজিদের পাশে আমগাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। এর মাস খানিক পরে একই গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। গ্রামাঞ্চলে এ নিয়ে খুব তোলপাড় হয়। তখন থেকে গ্রামের মানুষ এই গাছটি এড়িয়ে চলে। পারতপক্ষে কেউ রাতে ভুলেও আমগাছটির তলা দিয়ে যায় না। আমি গতকাল রাতে নামাজ পড়ে গাছটির নিচ দিয়ে যাচ্ছিলাম। তখনও অন্ধকার কাটেনি। চাঁদের আলো ছিল, কিন্তু আমি যখন যাচ্ছি তখন ঘোর অন্ধকার। এমনিতে আমি খুব সাহসী, কিন্তু আমগাছের তলা দিয়ে যখন যাচ্ছিলাম তখন খেয়াল করলাম আমি আসলে ভয় পাচ্ছি। সম্পূর্ণ বিনা কারণে ভয়। নির্জন একটা রাস্তা দিয়ে গেলে যে কেউ ভয় পেতে পারে, কিন্তু আমার ভয়টা সম্পূর্ণ অন্যরকম। আমার মনে হলো আমগাছটির গোড়ায় কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি কিছুই দেখিনি, তবুও মনে হলো কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে। তার অস্তিত্ব নেই, শরীর নেই, কিছুই নেই, তবুও মনে হলো কিছু একটা আমার পাশে আছে। ঠিক তখনই অন্ধকারে দেখলাম, ঠিক মানুষ বলা যায় না, তবুও অনেকটা মানুষের অবয়ব আম গাছে গোড়ায় দাঁড়িয়ে আছে। তখন এক জ্যান্ত ভয় আমাকে গ্রাস করল। এমন তীব্র ভয় আমি আগে কখনো পাইনি। আমি খেয়াল করলাম আমার পা কাঁপছে। আমি এক চিৎকার দিয়ে মসজিদের বারান্দায় এসে অজ্ঞান হয়ে যায়। তারপর কি হয় জানি না। জ্ঞান ফিরলে দেখি মসজিদের বারান্দায় শুয়ে আছি আর অনেক মানুষ ভিড় হয়ে আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে অরুণ হাঁপাতে লাগল। আমি প্রচণ্ড ভয় হারিয়ে ফেলেছি। সেদিন ট্রেনে অরুণের সাথে আর কথা হয়নি। অরুণ সারা পথেই কি ভাবছিল। রাত ৩টায় যখন ট্রেন ঢাকায় পৌঁছায় তখন ট্রেন থেকে নেমে শুধু বল যাই, পরে দেখা হবে। অরুণ থাকে মগবাজারে তার বাবা মাকে নিয়ে, আর আমি থাকি মালিবাগে।
একা একটা ফ্ল্যাট ভাড়া করে। বাসায় ফিরে সেদিন আর ঘুমোতে পারিনি। বই পড়ে আলো জ্বালিয়ে কোনো রকম রাত পার করলাম। কিছুদিন পর প্রচণ্ড কাজের চাপে অরুণের গল্প ভুলেই গিয়েছিলাম। মধুপুর যাওয়ার 1 সপ্তাহ পরে হঠাৎ অরুণ আমাকে ফোন করে উদ্ভ্রান্তের মতো বলে, দোস্ত তুই আমাকে বাঁচা। কেন, কি হয়েছে? আমি বোধ হয় পাগল হয়ে যাচ্ছি। কি হয়েছে খুলে বল। সেদিন গভীর রাতে মধুপুর থেকে ফিরে ট্রেন স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে বাসায় ফিরছিলাম। রিক্সাটা চলতে চলতে যখন অন্ধকার গলিতে ঢুকল, ঠিক তখনই আমার মনে হলো কিছু একটা আমার পাশের খালি জায়গায় বসে আছে। অনুভূতিটি এতই তীব্র যে আমার পাশে এক ঝলক তাকিয়ে দেখলাম, সেখানে কিছুই নেই। আমি বুঝতে পারলাম এটা আমার মনের ভুল। আমার মনে এক অদ্ভুত চিন্তা আসল মধুপুরের ভয়ানক কোনো কিছু আমার সাথে করে নিয়ে আসেনি তো। মন থেকে যতই চিন্তাটা ফেলে দিতে চাইলাম ততই তা ঝাঁকিয়ে বসল। রিক্সা ভাড়া মিটিয়ে যখনই আমাদের বাড়ির গলিতে ঢুকলাম তখনই ওইটাকে দেখলাম সামনেই অন্ধকারে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ হাত পা কিছুই নেই। মনে হলো আমার দিকে চেয়ে আছে। তার মুখে ত্রুটির হাসি। আমি দৌড়ে বাড়ির গেটে যেয়ে দারোয়ানকে ডাকতে থাকি। দারোয়ান আমাকে ধরে নিয়ে রুমে দিয়ে আসে। এত কথা অরুণ একনাগারে বলে হাঁপাতে লাগল। আমি বললাম, এসব তোর কল্পনা। চিকিৎসা নিলে মনে হয় ঠিক হয়ে যাবে। প্রথমে আমিও তাই ভেবেছিলাম। 3 জন সাইকোলজিস্টের সাথে দেখা করেছিলাম, সব বলেছি, কিন্তু তারা কিছুই করতে পারেনি। এখন আমি তাকে আমার রুমে দেখি, কিছু একটা হাঁটছে আমার রুমে। ঘর অন্ধকার হলেই প্রায় দেখি মশারির ওপাশে কিছু একটা দাঁড়িয়ে আছে। তাই এখন বাতি জ্বালিয়ে ঘুমাই। আমি বললাম, ঠিক আছে, তোকে আর কিছু সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিচ্ছি, তুই গিয়ে দেখা করে আয়। ঠিকানা নিয়ে অরুণ ফোন রেখে দেয়। আমার দেয়া ঠিকানাতে গিয়েছিল কিনা ঠিক জানি না, কিন্তু মাসখানেক পর অরুণ যখন তার রুমের ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তখন খুবই অবাক হলাম। বহু কাজের মধ্যেও তার জানাজায় গেলাম। সেদিন তার বাবা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন অনেকক্ষণ। কেন অরুণ আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারেনি। তবে শেষের দিকে অরুণ গভীর রাতে কে কে বলে চেঁচিয়ে উঠত আর একা একা কথা বলত। ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু আমিও নিজেও এ ঘটনায় জড়িয়ে গেলাম। আপনাদের দ্বিতীয় পর্বে বলবো। কারা শুনতে চান দয়া করে জানাবেন। অরুণের লাশ কবর দিয়ে আসছিলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে। অরুণ আমার অনেক কাল আগের বন্ধু। সে আর আমি কত জায়গায় ঘুরেছি, তার আমার বহু স্মৃতি মনে পড়ে কষ্ট হতে লাগল। রাত 10টায় আমি বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে উঠার সময় খেয়াল করলাম পাশের বাড়ির একটি বিড়াল আমার পিছন পিছন উঠতে লাগল। আমার ফ্ল্যাট 3 তলায়। ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে তাকাতেই এক তীব্র ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলল। আমার রুম পুরো অন্ধকারে ডুবে আছে। পাশের বাড়ি থেকে কিছু আলো এসে পড়েছে আমার রুমে। আর এই অস্পষ্ট অদ্ভুত আলোতে স্পষ্ট দেখলাম আমার শোয়ার ঘরের সিলিং ফ্যানটায় ঝুলে আছে অরুণের লাশ। আচমকা ভয়ে কাঁপতে কাঁপতে ভয়ে দৌড়ে নিচে নেমে গেটের কাছে এসে হাঁপাতে লাগলাম। দারোয়ান দৌড়ে এসে বলল, আরে ভাইজান, কি হয়েছে? লাশ? লাশ কোথায়? আমার রুমে। দারোয়ান পানি দিয়ে বলল, লং পানি খান। আর কি হয়েছে খুইলা কন। রুমের দরজা খুলে দেখি সামনের রুমে যে ফ্যানটা তাতে রশি পেঁচিয়ে কেউ একজন ঝুলে আছে। কন কি? চলেন তো আমার সাথে। ফ্ল্যাটে এসে দেখি কিছুই নেই। দারোয়ান হাসি দিয়ে বলল, বেহুদায় ভয় পাইছেন। দারোয়ান চলে গেলেও আমি ভেতরে ঢেকতে সাহস পেলাম না। আধ ঘন্টা পর যখন ঢুকলাম তখন আগের ঘটনাটা নিজের কাছে হাস্যকর মনে হলো। রাতে আরেকবার গোসল করে না খেয়েই ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে ঘুম ভেঙে গেল। আমার ঘুম এত সহজে ভাঙ্গে না। তার মানে কিছু একটা হয়েছে। ভালো করে কান পেতে কিছু একটা শুনতে চেষ্টা করলাম। হঠাৎ মনে হলো কিছু একটা নিঃশব্দে হাঁটছে আমার বিছানের চারপাশ দিয়ে। মশারির জন্য ভালো করে কিছুই দেখতে পারছি না। তবুও মনে হল ঘন অন্ধকারে কিছু একটা নড়াচড়া করছে। তীব্র ভয় আমাকে গ্রাস করল। এত তীব্র ভয় আগে কখনো পাইনি। ঘরে বাতাস নেই, ফ্যান বন্ধ, তবুও আমি স্পষ্ট দেখলাম আমার মশারি নড়ে উঠল। হঠাৎ পায়ের কাছে মশারির দিকে আমার নজর গেল আর আতঙ্ক নিয়ে দেখলাম সেখানে মানুষের মুখ দেখা যাচ্ছে। অনেকখানি জিভ বের হয়ে আছে, পুরো মুখে কালো রক্ত। জ্ঞান হারানোর পূর্বে টের পেলাম মানুষ পচা দুর্গন্ধ আমার রুম জুড়ে ছড়িয়ে আছে। গভীর রাতে এখনো ঘুম ভেঙে যায়। তাকিয়ে থাকি অন্ধকারে, কিছুই দেখি না, তবুও মনে হয় আমার দিকে। ভয়ানক কিছু হওয়ার দিন গুনছি। বারান্দায় কিছু একটা হাঁটছে।
বারবার পদশব্দ শোনা যাচ্ছে আর কিছু ফিসফিস শব্দ। এভাবে দিন দিন চলতে থাকে আমার। মাসখানেক পর যা ঘটে মনে হয় পাঠক বিশ্বাস করবেন না। যে ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না, সে ঘটনায় অরুণের মৃত্যুর রহস্য বেরিয়ে আসে। কালু আর আমি ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম। এমন কোনো দুষ্টুমি ছিল না যা আমরা করিনি। তবে হ্যাঁ, আমরা কারো ক্ষতি করতাম না। যে দুষ্টুমিটা আমরা সবচেয়ে বেশি করতাম তা হল ভূত সেজে লোকজনকে ভয় দেখানো। গ্রামের ওটেই গিয়েছিল এলাকায় ভূতে বাসা বেঁধেছে। আমরা এসব শুনে চুপি চুপি হাসতাম। এভাবে খুব মজাতেই ছিলাম আমরা। একদিন আমার নানার বাড়িতে একটা বিয়ের দাওয়াত ঠিক হলো। কালু আমার সবসময়কার দোস্ত, তাই কালুকেও বললাম আমার সাথে যেতে। প্রথমে অবশ্য কিছুটা ইতস্তত করলেও পরে রাজি হয়ে গেল। নির্দিষ্ট দিনে বাসার সবাই রওনা দিল। পথে যেতে যেতে তেমন কিছু দুষ্টুমি করতে পারিনি, কারণ আম্মু পাশেই ছিল। বিয়ে বাড়িতে অনেক লোকজন, খুব ভালোই লাগছিল। দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হলো। বেশ খেলাম আমরা দুজনেই। আম্মুরা নাকি কয়দিন নানু বাড়িতে বেড়াবে, তাই আমি আর কালু একাই গ্রামে ফিরে আসব বলে ঠিক করলাম। কারণ নানু বাড়িতে দুষ্টুমি করে সুবিধা করা যাবে না। আম্মুকে বলার সাথে সাথে আম্মু রাজি হয়ে গেলেন, বললেন, তবে বাড়িতেই ফিরে যা, যে বদমাইশি তোরা করস এখানে তা করতে পারবি না। আম্মু যে কিভাবে আমাদের মনের কথা এত সুন্দরভাবে বুঝেন জানি না। আবার সাথে যাতায়াত ভাড়াও দিয়ে দিলেন। বিকালবেলায় বের হলাম নানু বাড়ি থেকে। পথে যেতে যেতে ঠিক করলাম বাসে অথবা সিএনজিতে গেলে আম্মু যে টাকা দিয়েছে সেটা প্রায় শেষ হয়ে যাবে। আর এগুলোতে না গিয়ে যদি টাকা বাঁচানো যায় তবে আমরা দুজন মিলে আরও মজা করতে পারব। ঠিক করলাম ট্রেনে করেই যাব। টিকিট না কেটে যদি টাকা বাঁচানো যায় তবেই তো খেলা শেষ। স্টেশনে যেতে না যেতেই একটা ট্রেন ছেড়ে দিল। দৌড়ে গিয়েও ধরতে পারলাম না। অফিসে গিয়ে পরের ট্রেন কয়টায় জানতে চাইলাম। লোকটি কিছুক্ষণ আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থেকে বলল, টিকিট ছাড়া যাইবা তাই না? সমস্যা নাই, তোমাদের মতো থাকতে আমিও টিকিট ছাড়া অনেকবার আসা যাওয়া করেছি। একটু অপেক্ষা করো, সন্ধ্যার পর আরেকটা ট্রেন আসবো, ওইটাতে কইরা যাইতে পারবা। কিছুটা অবাক হলেও আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম। অমনি সাথে সাথে ট্রেন ছেড়ে দিল। বগিটা বেশ খালি, যে কয়জন লোক আছে তার বেশিরভাগই ঝিমাচ্ছিল। সন্ধ্যাবেলাতেই তাদেরকে এইভাবে ঝিমাতে দেখে বেশ অবাক হলাম দুজনেই। পাত্তা না দিয়ে আমি আর কালু খালি একটা সিটে গিয়ে বসলাম। পাশেই যে লোকটা ছিল সে আমাদের দেখেই চমকে উঠল, কিন্তু কিছুই বলল না। আবার ঝিমাতে শুরু করল। ট্রেন বেশ জোরেই চলছিল, জানালাগুলো খোলা ছিল তাই বাতাস লাগছিল খুব। এমন সময় হঠাৎ করে পুরো ট্রেনটা ভীষণ জোরে একটা ঝাঁকুনি খেল। কি হচ্ছে বুঝে ওঠার আগেই আমাদের বগিটা সহ আরও কয়েকটা বগি ব্রিজ ভেঙে পানিতে পড়ে গেল। আমি কালু দুজনেই বাঁচার আশা ছেড়ে দিলাম। ট্রেনের বগিটা পানির নিচে পুরোপুরিভাবে ডুবে গেছে। বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। কালু কোথায় আছে তাও জানি না। নাকে মুখে পানি ঢুকে বেশ কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম। এমন সময় আমার চারপাশে অপরিচিত অনেকগুলো মানুষ এসে আমাকে ঘিরে ধরল। কারো গাল ফুলে চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে, কারো গলা ফুলে গেছে। এক কথায় সবার চেহারা এত ভয়াবহ যে বলে বোঝানো যাবে না। সবাই যেন একসাথে আমার কানে কানে বলছে, আমরা পানিতে ডুবে ঠিক এইভাবেই মরেছিলাম, তারপর থেকেই আমাদের এই অবস্থা। তোমারও একই পরিণতি হবে, মরার জন্য তৈরি হও। কিছুটা অবাক হলেও আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম। অমনি সাথে সাথে ট্রেন ছেড়ে দিল। বগিটা বেশ খালি, যে কয়জন লোক আছে তার বেশিরভাগই ঝিমাচ্ছিল। সন্ধ্যাবেলাতেই তাদেরকে এইভাবে ঝিমাতে দেখে বেশ অবাক হলাম দুজনেই। পাত্তা না দিয়ে আমি আর কালু খালি একটা সিটে গিয়ে বসলাম। পাশেই যে লোকটা ছিল সে আমাদের দেখেই চমকে উঠল, কিন্তু কিছুই বলল না। আবার ঝিমাতে শুরু করল। ট্রেন বেশ জোরেই চলছিল, জানালাগুলো খোলা ছিল তাই বাতাস লাগছিল খুব। এমন সময় হঠাৎ করে পুরো ট্রেনটা ভীষণ জোরে একটা ঝাঁকুনি খেল। কি হচ্ছে বুঝে ওঠার আগেই আমাদের বগিটা সহ আরও কয়েকটা বগি ব্রিজ ভেঙে পানিতে পড়ে গেল। আমি কালু দুজনেই বাঁচার আশা ছেড়ে দিলাম। ট্রেনের বগিটা পানির নিচে পুরোপুরিভাবে ডুবে গেছে। বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। কালু কোথায় আছে তাও জানি না। নাকে মুখে পানি ঢুকে বেশ কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম। এমন সময় আমার চারপাশে অপরিচিত অনেকগুলো মানুষ এসে আমাকে ঘিরে ধরল। কারো গাল ফুলে চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে, কারো গলা ফুলে গেছে।
এক কথায় সবার চেহারা এত ভয়াবহ যে বলে বোঝানো যাবে না। সবাই যেন একসাথে আমার কানে কানে বলছে, আমরা পানিতে ডুবে ঠিক এইভাবেই মরেছিলাম, তারপর থেকেই আমাদের এই অবস্থা। তোমারও একই পরিণতি হবে, মরার জন্য তৈরি হও। আমার চারপাশে অন্ধকার হয়ে এল। জ্ঞান ফিরে দেখি আমি আর কালু একটা বাসের সিটে পাশাপাশি বসে আছি। পুরো শরীর ভেজা, কালুর দিকে তাকিয়ে দেখি একই অবস্থা। কিভাবে যে কি হল কিছুই বুঝে উঠতে পারলাম না। আমরা ছিলাম ট্রেনে, তারপর ট্রেন পানিতে পড়ে গেল, অথচ আমরা বাসে এলাম কি করে? তবুও মরণের হাত থেকে নিশ্চিত বাঁচতে পেরে দুজনেই স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। পানির নিচে আমার সাথে যা যা হয়েছে কালুর মুখেও একই ঘটনা শুনলাম। এটা কিভাবে সম্ভব? এই দুনিয়ায় সবই সম্ভব। পাশে তাকিয়ে দেখি সেই লোকটা যাকে আমরা ট্রেন স্টেশনের টিকিট কাউন্টারে দেখেছিলাম। লোকটা আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, সবই সম্ভব বাবারা, সবই সম্ভব। দেখো আরও অসম্ভব কিছু হয় কিনা। আমি আর কালু একে অন্যের দিকে তাকালাম। হঠাৎ ধুম করে একটা শব্দ। আমরা যে বাসে করে যাচ্ছিলাম সেটা আরেকটা বাসের সাথে মুখোমুখি ধাক্কা খেল। আমাদের বাসটা 3 থেকে 4 বার উল্টে গিয়ে খাদে পড়ল। আমার মাথা ফেটে প্রচুর রক্ত বেরোতে লাগল। পাশে তাকাতেই কালুকে দেখতে পেলাম। মারাত্মক ভয় পেয়ে দেখলাম কালুর একটা হাত পুরো কেটে গেছে। তাছাড়া তার মাথাও খুব মারাত্মকভাবে ফেটে গেছে। কালু শুধু মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল। আমার পায়ের দিক থেকে বেশ কয়েক টুকরো মাংস উঠে গিয়েছে। অনবরত রক্ত বেরিয়েই যাচ্ছিল। অসহ্য যন্ত্রণা হচ্ছিল পুরো শরীরে, মনে হচ্ছিল এরই থেকে মরে যাওয়াও ভালো। আবার চারপাশ থেকে কারা যেন গড়িয়ে গড়িয়ে এসে আমাকে ঘিরে ধরল। কারো মাথা ফেটে মগজ বেরিয়ে আছে, আবার কারো চোখ বোধহয় বেরিয়ে গেছে, কারো বা হাত পা নেই। ওইরকম অবস্থায় এসব দেখে মাথার মধ্যে আরও ভয়ানক ব্যথা শুরু হলো। অসহনীয় কষ্টে চোখ খোলা অবস্থায় চারপাশ অন্ধকার হয়ে এল। আবার আমি শুনতে পেলাম কারা যেন আমার কানে কানে বলছে, ভয় কি জিনিস এবার নিশ্চয় বুঝতে পেরেছ। আরও কি যেন বলেছিল শুনতে পাইনি। চোখ খুলে দেখি আমি আর কালু পাশাপাশি আমাদের বাসায় খাটে শুয়ে আছি। আমাকে চোখ খুলতে দেখে আম্মু রাগি রাগি মুখ করে বললেন, এমন ঘুম জীবনে কখনো দেখিনি। কতক্ষণ ধরে দরজা ধাক্কালাম, দুজন এমনভাবে ঘুমাচ্ছিলেন যে শুনতেই পাননি। বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো। তা ঘুমিয়ে ঘুমিয়ে কোনো নরকের ভিতরে হারিয়েছিলেন। আমি আর কালু একে অন্যের দিকে তাকিয়ে বললাম, অনেক ভয়ানক নরক, অনেক ভয়ানক। আয়নার ভিতরের অশুভ দুনিয়া। ভারতের এক প্রাচীন গ্রামে, যেখানে সময় যেন থমকে আছে, রাহুল এবং তার বোন তৃষা ছুটিতে এসেছিলেন। গ্রামটি ছিল সবুজে ঘেরা, পাহাড়ের কোলে অবস্থিত, আর এর রহস্যময় পরিবেশ তাদের দুজনকে মুগ্ধ করেছিল। গ্রামের লোকজন প্রায়ই একটি পরিত্যক্ত মন্দিরের কথা বলত, যা পাহাড়ের চূড়ায় অবস্থিত। মন্দিরটি নিয়ে নানা অদ্ভুত গল্প শোনা যেত। কেউ বলতো সেখানে ভূতের আবাস, কেউ বলতো সেখানে একসময় দেবী মা আবির্ভূত হতেন। একদিন সন্ধ্যায় রাহুল এবং তৃষা মন্দিরটি দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সূর্য ডুবে গেলে আকাশে জ্বলজ্বল করে উঠল তারা। মন্দিরের দিকে যাওয়ার পথে গাছের ডালে ডালে ঝুলতে থাকা আলো আধারি ছায়াগুলো যেন তাদের দিকে তাকিয়ে আছে। মন্দিরের কাছে পৌঁছানোর পর তারা দেখলেন, এর দেওয়ালে জমে থাকা মস আর শ্যাওলায় ঢাকা পুরনো পাথরের গায়ে খোদাই করা দেবদেবীর মূর্তিগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎ তৃষা চিৎকার করে উঠল, দাদা ওই দেখো, কে যেন দাঁড়িয়ে আছে। রাহুল তাকিয়ে দেখলেন, মন্দিরের প্রবেশপথে একটি অস্পষ্ট ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটি যেন তাদের দিকে তাকিয়ে হাসছে। রাহুলের গায়ে কাটা দিয়ে উঠল, কিন্তু তিনি ভয় পেলেন না। তিনি তৃষাকে বললেন, এসব কিছু না, শুধু আলো আধারির খেলা। কিন্তু তৃষার চোখে ভয় স্পষ্ট ছিল। পরের কয়েকদিন তৃষার আচরণে পরিবর্তন আসতে শুরু করে। সে প্রায়ই একা একা মন্দিরের দিকে তাকিয়ে থাকত, আর রাতের বেলা ঘুমের মধ্যে অস্পষ্ট কথা বলত। রাহুল তাকে জিজ্ঞেস করলে সে বলতো, দাদা আমি স্বপ্নে দেখি কেউ আমাকে ডাকছে। সে বলে, আমার জন্য অপেক্ষা করছে গি। এক রাতে রাহুল ঘুম থেকে জেগে দেখলেন তৃষা তার পাশে নেই। তিনি বাড়ির চারপাশে খুঁজলেন, কিন্তু তৃষার কোনো চিহ্ন পেলেন না। হঠাৎ তার মনে পড়ল মন্দিরের কথা। তিনি টর্চলাইট নিয়ে দৌড়ে মন্দিরের দিকে গেলেন। মন্দিরের ভেতরে ঢুকে তিনি দেখলেন তৃষা একটি পুরনো আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়নাটি ছিল বিশাল, তার ফ্রেমে জটিল নকশা খোদাই করা। রাহুল তৃষাকে ডাকলেন, তৃষা এখানে কি করছিস? কিন্তু তৃষা তার দিকে ফিরেও তাকাল না। সে আয়নার দিকে তাকিয়ে হাসতে লাগল আর বলল, দাদা এখানে এসো, এখানে এত সুন্দর জায়গা। রাহুল আয়নার দিকে তাকাতেই তার শ্বাস আটকে গেল। আয়নায় তৃষার প্রতিবিম্ব ছিল না।
বরং সেখানে একটি অন্ধকার জগৎ দেখা যাচ্ছিল, যেখানে তৃষা দাঁড়িয়ে আছে, আর তার পিছনে অস্পষ্ট মূর্তিগুলো তাকে ঘিরে ধরেছে। রাহুল চিৎকার করে বললেন, তৃষা, সরে এস, এটা বিপজ্জনক। তৃষা হাসতে হাসতে বলল, দাদা, এখানে কোনো ভয় নেই, এখানে শান্তি আছে কি। তারপর হঠাৎ আয়নার ভেতর থেকে একটি হাত বেরিয়ে এসে তৃষাকে টেনে নিল। রাহুল তৃষাকে ধরে রাখার চেষ্টা করলেন, কিন্তু সে আয়নার ভেতরে মিলিয়ে গেল। রাহুল ভেঙে পড়লেন। তিনি গ্রামের বয়োজ্যেষ্ঠদের কাছে গিয়ে সব কথা বললেন। তারা শুনে বলল, এই মন্দিরে একসময় দেবীমা পূজা হতো, কিন্তু একদিন এক যুবক মন্দিরের আয়নাটি ভেঙে ফেলেছিল, আর দেবীমা ক্রুদ্ধ হয়ে মন্দির ত্যাগ করেন। সেই থেকে আয়নাটি একটি প্রবেশদ্বারে পরিণত হয়েছে, যা আমাদের জগৎ ও অন্ধকার জগতের মধ্যে সংযোগ স্থাপন করে। কি? রাহুল জিজ্ঞেস করলেন, আমি কিভাবে আমার বোনকে ফিরে পাব? বয়োজ্যেষ্ঠরা বলল, তোমাকে আয়নার ভেতরে যেতে হবে, কিন্তু সাবধান, সেখানে সময় ও স্থানের কোনো নিয়ম নেই। তুমি যদি হারিয়ে যাও তাহলে ফিরে আসতে পারবে না। কি? রাহুল সিদ্ধান্ত নিলেন, তিনি আয়নার ভেতরে যাবেন। তিনি মন্দিরে ফিরে গেলেন আর আয়নার সামনে দাঁড়ালেন। আয়নায় তার প্রতিবিম্ব অস্পষ্ট হয়ে গেল, আর তিনি নিজেকে একটি অন্ধকার জগতে আবিষ্কার করলেন। চারপাশে শুধু ঘন কুয়াশা আর দূর থেকে ভেসে আসা অস্পষ্ট কান্নার শব্দ। ঘণ্টার পর ঘণ্টা খোঁজার পর রাহুল তৃষাকে খুঁজে পেলেন। তৃষা একটি গাছের নিচে বসে কাঁদছিল। রাহুল তাকে জড়িয়ে ধরে বললেন, চলো বাড়ি ফিরে যাই। তৃষা কাঁদতে কাঁদতে বলল, দাদা, আমি ফিরে যেতে পারব না, তারা আমাকে এখানে বন্দী করেছে। কি? রাহুল বললেন, তুমি আমার সঙ্গে আসবে, আমি তোমাকে ছেড়ে যাব না। কি? হঠাৎ কুয়াশার মধ্যে থেকে অস্পষ্ট মূর্তিগুলো আবার দেখা দিল। রাহুল তৃষার হাত ধরে দৌড়াতে শুরু করলেন। তারা আয়নার দিকে ছুটল, আর মূর্তিগুলো তাদের পিছু নিল। শেষ মুহূর্তে রাহুল তৃষাকে আয়নার ভেতরে ঠেলে দিলেন আর নিজেও ছাপিয়ে পড়লেন। রাহুল ঘুম থেকে জেগে দেখলেন, তিনি মন্দিরের মেঝেতে শুয়ে আছেন। তৃষা তার পাশে বসে কাঁদছিল। রাহুল তাকে জড়িয়ে ধরে বললেন, সব ঠিক হয়ে যাবে, আমরা বাড়ি ফিরে যাব। তারা মন্দির থেকে বেরিয়ে এলেন, আর সেদিনের পর থেকে কখনোই মন্দিরের দিকে ফিরে তাকাননি। কিন্তু রাহুল জানতেন, আয়নার ওপারে একটি অন্ধকার জগৎ আছে, যা কখনোই সম্পূর্ণভাবে বন্ধ হয়নি। আর সেই রাত থেকে গ্রামের লোকজন বলে, মন্দিরের আয়নায় কখনো কখনো অস্পষ্ট ছায়ামূর্তি দেখা যায়, যেন কেউ অপেক্ষা করছে। কেশবপুর গ্রামের ভূত। বাংলার এক প্রত্যন্ত অঞ্চলে ছিল কেশবপুর নামের একটি ছোট্ট গ্রাম। চারদিকে ধানক্ষেত, বাঁশঝাড় আর পুরনো বটগাছ ঘেরা সেই গ্রাম দিনের বেলায় যতটা শান্ত, রাতের বেলায় ততটাই রহস্যময় ছিল। গ্রামের দক্ষিণ প্রান্তে ছিল একটি পরিত্যক্ত জমিদার বাড়ি। লোকমুখে প্রচলিত ছিল, সেখানে বহু বছর আগে এক বিধবা নারী রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। তারপর থেকেই রাত হলেই বাড়িটির ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসত। এক বর্ষার রাতে গ্রামের যুবক রাশেদ তার বন্ধু সোহেলকে নিয়ে সাহস দেখাতে সেই বাড়ির দিকে রওনা দিল। আকাশে বজ্রপাত, চারদিকে ঝিনি পোকার ডাক, আর মাঝে মাঝে শিয়ালের হাহাকার। জমিদার বাড়ির ভাঙা ফটক পেরোতেই তারা লক্ষ্য করল, দ্বিতীয় তলার একটি জানালায় সাদা কাপড় পরা একজন নারী দাঁড়িয়ে আছে। ওটা কি মানুষ? কাপা গলায় জিজ্ঞেস করল সোহেল। রাশেদ উত্তর দেওয়ার আগেই বিদ্যুতের ঝলকে নারীর মুখ স্পষ্ট দেখা গেল। মুখে কোনো চোখ নেই, শুধু কালো দুটি গর্ত। দুজনেই আতঙ্কে পিছিয়ে গেল। কিন্তু তখনই তাদের পেছনের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে ভেসে এলো এক নারী কণ্ঠ। এতদিন পরে কেউ এলো, আমার সাথে থাকবে। চারপাশে হিমশীতল বাতাস বইতে শুরু করল। হঠাৎ সোহেল চিৎকার করে উঠল। সে দেখল সাদা পোশাকের সেই নারী ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। নারীর লম্বা চুল মাটিতে লুটিয়ে পড়েছে, তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। রাশেদ দৌড় দিতে গিয়ে দেখল বাড়ির প্রতিটি দরজা অদৃশ্য হয়ে গেছে, যেন তারা এক অদ্ভুত গোলকধাঁধায় আটকা পড়েছে। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ভেসে এলো শত শত মানুষের কান্নার শব্দ। নারীটি ধীরে ধীরে বলল, যারা এখানে আসে তারা আর ফিরে যায় না। কি? বজ্রপাতের প্রচণ্ড আলো পুরো বাড়ি কেঁপে উঠল। পরদিন সকালে গ্রামের মানুষ জমিদার বাড়ির সামনে রাশেদকে অচেতন অবস্থায় খুঁজে পেল, কিন্তু সোহেলের কোনো খোঁজ পাওয়া গেল না। রাশেদ জ্ঞান ফেরার পর শুধু একটি কথাই বলেছিল, জানালার দিকে তাকিও না। সে এখনো অপেক্ষা করছে। কি? সেই ঘটনার পর থেকে কেশবপুর গ্রামের কেউ আর সূর্য ডোবার পরে জমিদার বাড়ির দিকে যায় না। শেষ নাকি শুরু? কেশবপুর গ্রামের ভূত।
বাংলার এক প্রত্যন্ত অঞ্চলে ছিল কেশবপুর নামের একটি ছোট্ট গ্রাম। চারদিকে ধানক্ষেত, বাঁশঝাড় আর পুরনো বটগাছ ঘেরা সেই গ্রাম দিনের বেলায় যতটা শান্ত, রাতের বেলায় ততটাই রহস্যময় ছিল। গ্রামের দক্ষিণ প্রান্তে ছিল একটি পরিত্যক্ত জমিদার বাড়ি। লোকমুখে প্রচলিত ছিল সেখানে বহু বছর আগে এক বিধবা নারী রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। তারপর থেকেই রাত হলেই বাড়িটির ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসত। এক বর্ষার রাতে গ্রামের যুবক রাশেদ তার বন্ধু সোহেলকে নিয়ে সাহস দেখাতে সেই বাড়ির দিকে রওনা দিল। আকাশে বজ্রপাত, চারদিকে ঝিনি পোকার ডাক, আর মাঝে মাঝে শিয়ালের হাহাকার। জমিদার বাড়ির ভাঙা ফটক পেরোতেই তারা লক্ষ্য করল, দ্বিতীয় তলার একটি জানালায় সাদা কাপড় পরা একজন নারী দাঁড়িয়ে আছে। ওটা কি মানুষ? কাপা গলায় জিজ্ঞেস করল সোহেল। রাশেদ উত্তর দেওয়ার আগেই বিদ্যুতের ঝলকে নারীর মুখ স্পষ্ট দেখা গেল। মুখে কোনো চোখ নেই, শুধু কালো দুটি গর্ত। দুজনেই আতঙ্কে পিছিয়ে গেল। কিন্তু তখনই তাদের পেছনের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে ভেসে এলো এক নারী কণ্ঠ। এতদিন পরে কেউ এলো। আমার সাথে থাকবে। চারপাশে হিমশীতল বাতাস বইতে শুরু করল। হঠাৎ সোহেল চিৎকার করে উঠল। সে দেখল সাদা পোশাকের সেই নারী ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। নারীর লম্বা চুল মাটিতে লুটিয়ে পড়েছে, তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। রাশেদ দৌড় দিতে গিয়ে দেখল বাড়ির প্রতিটি দরজা অদৃশ্য হয়ে গেছে, যেন তারা এক অদ্ভুত গোলকধাঁধায় আটকা পড়েছে। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ভেসে এলো শত শত মানুষের কান্নার শব্দ। নারীটি ধীরে ধীরে বলল, যারা এখানে আসে তারা আর ফিরে যায় না কি? বজ্রপাতের প্রচণ্ড আলো পুরো বাড়ি কেঁপে উঠল। পরদিন সকালে গ্রামের মানুষ জমিদার বাড়ির সামনে রাশেদকে অচেতন অবস্থায় খুঁজে পেল, কিন্তু সোহেলের কোনো খোঁজ পাওয়া গেল না। রাশেদ জ্ঞান ফেরার পর শুধু একটি কথাই বলেছিল, জানালার দিকে তাকিও না। সে এখনো অপেক্ষা করছে কি? সেই ঘটনার পর থেকে কেশবপুর গ্রামের কেউ আর সূর্য ডোবার পরে জমিদার বাড়ির দিকে যায় না। শেষ নাকি শুরু? গল্পটি আজকে আমার এক বন্ধু সজীবের কাছ থেকে শুনলাম। আমি যেভাবে বলল সেভাবেই আপনাদের কাছে তুলে ধরলাম। মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল। আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম। দরজা খুলেই বিস্মিত কণ্ঠে বললাম, আরে তুই এত রাতে? আকাশ একগাল হেসে বলল, দোস্ত, অনেকদিন তোকে দেখি না। তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম। আজ রাতটা তোর সাথেই কাটাবো। আকাশ আমার ছোট কালের বন্ধু। আমরা একই সাথে বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। অনেক দিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারি নাই। প্রায় 1 মাস হতে যাচ্ছে আমার সাথে শুধুমাত্র দেখা করবার জন্য। এত রাতে সে চলে আসবে বাসায়, তা ভাবতেই পারছি না। এই না হলে বন্ধুত্ব। তুই কি বাহিরেই দাঁড়িয়ে থাকবি? ভিতরে আস, গল্প করি 2 বন্ধু মিলে সারা রাত। না রে দোস্ত, ঘরে বসবো না, চল বাহির থেকে ঘুরে আসি। আমি অবাক হয়ে বললাম, সে কি রে? এত রাতে কোথায় যাবি? আর তুই এত সাহসী হলি কবে থেকে? কিছুদিন আগেও না, সন্ধ্যার পর তুই ভূতের ভয়ে বাসার বাহির হতি না। এখন কি আর সেই দিন আছে? চল বাহিরে চল। আকাশ একগাল হেসে উত্তর দিল, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, তাই না রে আকাশ? হু, আচ্ছা তোর হয়েছে কি বলতো? আসবার পর থেকে এত চুপচাপ কেন? আকাশ মৃদু হেসে বলল, না এমনিতেই। এখন থেকে ভাবছি একাই থাকব। সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম, সারা রাত ছিলামও একা। কিন্তু এখন খুব বেশি ভয় করছিল, তাই তোকে ডেকে নিয়ে আসলাম। আমি আবারও অবাক হয়ে বললাম, একা ছিলি, ভয় করছিল? এগুলোর মানে কি? তুই সারা রাত কোথা ছিলি? বাড়ির বাহিরে। কেন? বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে? না রে, বাহির করে নাই। আর বাহির করবে কেন? আমি নিজেই বের হয়ে এসেছি। কেন? আকাশ আমার হাত ধরে বলল, দোস্ত, আমার বাসায় একটু যাবি? আম্মু আমার জন্য খুব কাঁদছে। আম্মুকে একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি, খুব ভালো আছি। আমার জন্য যেন কান্নাকাটি না
করে। আমি অবাক হয়ে বললাম, আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতেছি না। কি সব বলছিস? বাসা থেকে কেন বের হয়ে এসেছিস? কি হয়েছে? চল তোকে বাসায় দিয়ে আসি। না রে দোস্ত, আজকে আর বাসায় যাব না, পরে আরেকদিন বাসায় যাব। তুই একটু যাবি দোস্ত? আম্মু খুব কান্নাকাটি করছে। বলেই আকাশ আমাকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করল। এখন রাত 3:30। আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আকাশকে কিছুতেই আনা যায়নি। ওকে বলেছিলাম, তুই গিয়ে আমার রুমে বস, আমি খালাম্মাকে বলে দিয়ে আসছি তুই আমার কাছে আছিস এবং ভালো আছিস। সে তাও করে নাই, রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি খালাম্মার সাথে কথা বলে বাহির হবার পর নাকি আমার সাথে আমার বাসায় যাবে। কি ঘটেছে কিছুই বুঝছি না। আকাশের কান্নার জন্য বাধ্য হয়েই এত রাতে আকাশের বাসায় আমার আসতে হয়েছে। আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অজর ধারায় কাঁদছেন। আমি খালাম্মাকে কিভাবে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। আমার কাছে সবকিছু এলোমেলো মনে হচ্ছে। পুরো বাড়ি জুড়েই কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। বাড়িতে অনেক মানুষ। পুলিশ এসে আকাশের লাশ নিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় আকাশ তার রুমে গলায় ফাঁস আটকিয়ে আত্মহত্যা করেছে। আমার আস্তে আস্তে বোধশক্তি লোপ পাচ্ছে। আমি কি শুনছি? আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম? আকাশই তো তার বাসায় আমাকে আসতে বলল। আকাশের লাশটি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। শেষবারের মতো আকাশকে দেখলাম আমি। আমার সমস্ত পৃথিবী দুলো উঠল। মনে হচ্ছে সবকিছু দুলছে। চোখ এর সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি। দূরে কে যেন কান্না করছে। তার মাঝে কে যেন বলছে, আম্মুকে বলিস আমি ভালো আছি।